আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রতিদিনের মতো আজকেও লাইভে হাজির হয়েছি কোয়ান্টাম নার্সিং কোচিংয়ের ফেসবুক লাইভে। আমরা আমাদের ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাস ছিল, যদিও আমাদের ধারাবাহিকতা কিছুটা বিঘ্ন ঘটছে, যে কারণে আমরা কিছুটা এলোমেলো ক্লাস তো নেওয়া হয়েছে, তার যেগুলো বাকি ছিল সেই ক্লাসগুলো আমরা শেষ করার চেষ্টা করতেছি। আজকে আমাদের জিকের 22 নাম্বার ক্লাসটা আর কি শেষের দিকে চলে আসছে। আমরা জিকে টপিকের সব মিলে ডে 22 যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা আজকে আমরা করব। সেক্ষেত্রে আমরা যারা লাইভে জয়েন করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন লাইভে জয়েন করেন না তারা দ্রুত লাইভে জয়েন করেন এবং লাইভটা শেয়ার করে দেন। আমরা এখনই মূল ক্লাসে চলে যাব। আজকের যে টপিকটা আমরা আলোচনা করব, যে বিষয়টা এখানে আছে আজকের টপিকে, আমাদের সংগঠন, সংস্থা এবং দিবস, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে, যেগুলো পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে। সংগঠন, সংস্থা এবং দিবস নিয়ে পরীক্ষায় আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের প্রথম কোশ্চেন আছে, জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি? জাতিসংঘ কী জিনিস? যখন 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে যখন শুরু হয়, এর পরবর্তী সময়ে এই যুদ্ধের ভয়াবহতা দেখে বিশ্বের বিভিন্ন ব্যক্তি বা যারা আমরা মোড়ল বলে থাকি, বিশেষ করে আমেরিকা মানে অন্যান্য ব্যক্তিরা, অন্য দেশের যারা ক্ষমতাবান, এই ক্ষমতাবান দেশগুলো তাদের নেতারা একটা নতুন সংস্থা গঠন করার উদ্যোগ গ্রহণ করে, যে এই ধরনের যুদ্ধ থেকে যাতে বিশ্বকে রেহাই দেওয়া যায়। সেই ধারাবাহিকতায় 1920 সালে একটা সংগঠন গঠিত হয়। 1920 সালে যে সংগঠনটা কিছুদিন চলার পরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করলো, কিন্তু 1939 সালে এসে আবার কি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণে সেই প্রথম যে সংগঠনটা তৈরি করা হয়, ওই সংগঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো। প্রশ্নটা শুরু হওয়ার কারণে পরবর্তীতে এই সংস্থাকে যুদ্ধ যখন চলমান ছিল, ওই সংগঠনকে নতুন করে একটা সংগঠন তৈরি করার চেষ্টা শুরু করা হয়। এর প্রেক্ষাপটে তৈরি হয় জাতিসংঘ। তৎকালীন সময় জাতিসংঘ গঠনে ফ্রাঙ্কলিন এফ ডি রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট, তারপরে উইনস্টন চার্চিল, স্ট্যানলি রাশিয়ার, এরা খুব অবদান বেশি রাখে। কিন্তু এই জাতিসংঘের যে উত্তরসূরি যে সংস্থার গঠন, সেই সংস্থা গঠনে যে ব্যক্তির অবদান ছিল সব থেকে বেশি, তিনি ছিল আমেরিকার প্রেসিডেন্ট, ইউএস এর প্রেসিডেন্ট ছিল তিনি। এবং সেই সংস্থার নাম কি আপনারা কমেন্ট করেন দেখি। তারপরে যে আমি ভালো আছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দেন। আমরা মূল ক্লাসে আছি। তাহলে জাতিসংঘ যে পূর্ব উদ্দেশ্যে সবার অ্যান্সারটা একটু আমি দেখি, এখানে অ্যান্সার কি দিয়েছেন সবাই। কেউ বলছেন ডি, অ্যাসোসিয়েশন অফ নেশন, ইউনাইটেড নেশন বলছেন অনেকেই। কেউ বলছেন লিগ অফ নেশন। কার উত্তর সঠিক একটু দেখি আমরা, আমরা দেখব। সেক্ষেত্রে যে সংস্থাটা গঠিত হয় 2020 সালে, এই সংস্থাটা গঠনে যে ব্যক্তির অবদান ছিল তার নাম ছিল উড্রো উইলসন।
উড্রো উইলসন। উড্রো উইলসনের ভূমিকা ছিল সব থেকে বেশি। সেই সংগঠনের নাম কি আমাদের বলতে হবে, সেই সংগঠনের নাম কি এবং জাতিসংঘের উত্তরসূরি ছিল সেই সংগঠনটা। সবার অ্যান্সার দেখি, তারপর আমি অ্যান্সার বলে দিই। ওকে, ম্যাক্সিমাম আনসার সঠিক। অর্থাৎ উড্রো উইলসন যে সংগঠনটা তৈরি করে তার নাম ছিল লিগ অফ নেশন। লিগ অফ নেশন তৈরি করে 1920 সালে উড্রো উইলসন একটা সংগঠন তৈরি করে। উড্রো উইলসনের তিনি ছিল প্রধান আর কি, তার প্রধান নেতৃত্ব থেকে অন্যান্য দেশের সহযোগিতায় তৈরি হয় লিগ অফ নেশন। এবং আমি যে বললাম 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, পরবর্তী সময়ে এই সংগঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে এবং এই সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, 1945 সালে 24 অক্টোবর গঠিত হয় জাতিসংঘ। 1945 সালে 24 অক্টোবর গঠিত হয় জাতিসংঘ। এই জাতিসংঘ গঠিত হওয়ার পরবর্তীতে যখন আমরা বলতে পারি 24 অক্টোবর যেহেতু বলছি, তাহলে 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। প্রশ্ন আসতে পারে, যেহেতু দিবস নিয়ে আমাদের টপিক আজকে আছে, তাহলে প্রশ্ন আসতে পারে জাতিসংঘ দিবস কবে? জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর। তাহলে এটার অ্যান্সার আমরা দেখি, এটার অ্যান্সার কি ছিল? লিগ অফ নেশন। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য কত বছর মেয়াদী? টেকসই উন্নয়ন লক্ষ্য, যেটার নাম দেওয়া হয়েছে SDG, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। তাহলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর মেয়াদ কত বছর? আমরা এর আগে দেখে আসছি এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এসডি, প্রশ্ন আসতে পারে এসডিজি কার উত্তরসূরি, যেটা একটু আগে দেখলাম আমরা যে জাতিসংঘ কার উত্তরসূরি। একইভাবে প্রশ্ন আসতে পারে এসডিজি কার উত্তরসূরি। এসডিজির আগে ছিল হচ্ছে এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এটার মেয়াদ ছিল 15 বছর। এমডিজির মেয়াদ ছিল হচ্ছে 15 বছর। অর্থাৎ 2001 থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত এই 15 বছর ছিল হচ্ছে এমডিজির মেয়াদ। এবং এটা লক্ষ্য ছিল 8টি। এমডিজি এটা লক্ষ্য ছিল হচ্ছে 8টি। আবার এসডিজি এটার মেন লক্ষ্য হচ্ছে 17টি লক্ষ্য। প্রশ্ন আসতে পারে এসডিজির লক্ষ্য কয়টা বা গোলস কয়টা? গোলস হচ্ছে 17টি। আর এমডিজিতে ছিল হচ্ছে 8টি। এটা ছিল 2001 থেকে 2015, আর এটা ছিল 15 বছর মেয়াদি। তাহলে দেখলাম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজির উত্তরসূরি। প্রথমে এমডিজি ছিল, পরবর্তীতে নতুন করে নেওয়া হয়েছে এসডিজি। এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, আর এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। তাহলে এই 17টা লক্ষ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এর মেয়াদ কত বছর? এর মেয়াদ হচ্ছে 2016 থেকে 2030 সাল। কয় বছর হয়? এখানেও 15 বছর। তাহলে এমডিজি এসডিজি দুটার মেয়াদি হচ্ছে 15 বছর। এমডিজি এসডিজি দুটার মেয়াদি 15 বছর মেয়াদি ছিল। আর এমডিজির গোল ছিল 8টা, আর এসডিজি গোল হচ্ছে 17টা। দেখি আপনাদের অ্যান্সার কি। অ্যান্সার 2-এর 1 দিয়েছেন। সবাই কমেন্ট করবেন, সবাই উত্তরটা কমেন্ট করবেন। যারা লাইভে আছেন সবাই উত্তর কমেন্ট করবেন। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? প্রশ্ন আছে ইন্টারপোল সদর দপ্তর কোথায়? এটা অপশন আছে তাহলে এখানে 1 নম্বর অপশানে আছে লন্ডন, 2 আছে প্যারিস, লিও, ঢাকা। 4টা অপশন এখানে দেওয়া আছে। ইন্টারপোল কি? ইন্টারপোল হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা। অর্থাৎ এই সংস্থার মাধ্যমে এক দেশের কোনো আসামি যদি অন্য দেশে
পলায় থাকে বা সে যদি গোপনে থাকে, ওই দেশ থেকে, আমরা জানি এক দেশ থেকে অন্য দেশের মানুষকে কিন্তু আশ্রয় গ্রহণ করে যায়, বিভিন্ন অপরাধ করে বা বিভিন্ন জনের অপরাধ করে এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, পালিয়ে চলে যায়। তাহলে পালিয়ে যাওয়ার পরে ওই আসামিকে যদি দেশে আনতে হয়, দেশে আনতে গেলে যে সংস্থার মাধ্যমে আনতে হবে সেটা হচ্ছে ইন্টারপোল। অর্থাৎ যে আসামিগুলো আন্তর্জাতিকভাবে অন্য দেশে অবস্থান করে, এই সংস্থার মাধ্যমে অন্য দেশ থেকে তাদেরকে আটক করা হবে, আটক করে এই সংস্থার মাধ্যমে দেশে পাঠানো হবে। এখন এই আন্তর্জাতিক পুলিশ সংস্থা যেটা আছে, ইন্টারপোল হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা, সদর দপ্তর হচ্ছে ফ্রান্সে, এটা সদর দপ্তর হচ্ছে ফ্রান্সে। এবং লন্ডন তাহলে অবশ্যই হবে না, লন্ডন হচ্ছে ইংল্যান্ড। প্যারিস হতে পারে, লিও হতে পারে, ঢাকা কিন্তু হবে না। আমি সহজ করে দিলাম, এটা হচ্ছে ফ্রান্সে। এখন প্যারিস হতে পারে অথবা লিও হতে পারে, দুইটা জায়গা আছে, হয় প্যারিস নাই লিও। তাহলে ম্যাক্সিমাম সবার অ্যান্সার একটু দেখি, সবার অ্যান্সার দিয়ে ম্যাক্সিমাম সঠিক, এখানে সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। তাহলে এই যে ইন্টারপোল সদর দপ্তর হচ্ছে লিওতে, ফ্রান্সের লিওতে সদর দপ্তর। বর্তমানে ইন্টারপোলের সদস্য হচ্ছে 169টি রাষ্ট্র। বর্তমানে 169টি রাষ্ট্র হচ্ছে ইন্টারপোলের সদস্য। মনে রাখতে হবে, খুবই আসতে পারে পরীক্ষায়। ইন্টারপোলের বর্তমান সদস্য হচ্ছে 169টি। বাংলাদেশ কত সালে বিশ্ব বাণিজ্য সংস্থা এই সদস্য লাভ করে? 1944, 75, 95, 90। এখানে কিছু অপশনগুলো হয়ে গেছে সাম বাংলা কিছু ইংলিশ, ঠিক আছে? দুইটা ইংলিশে দেওয়া হয়ে অপশন আসছে আর দুইটা বাংলায় টাইপ হয়েছে আর কি। তাহলে কেমন হয়েছে, সাম বাংলা কিছু ইংলিশ টাইপের টাইপিং হয়ে গেছে এক জায়গায়। যাই হোক, আমাদের ওটা বিষয় না, আমাদের সঠিক অ্যান্সার জানতে পারলেই হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থা, WTO, অল ট্রেড অর্গানাইজেশন, অল ট্রেড অর্গানাইজেশন সদর দপ্তর কোথায়? সদর দপ্তর না, আমরা পড়তেছি কি এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে বাংলাদেশ এই সদস্যপদ লাভ করে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখেন এখানে একটা অপশন কিন্তু আমরা বাদ দিতে পারি, এই অপশনটা হবে না, কারণ কি ওই সময় বাংলাদেশ কিন্তু প্রতিষ্ঠা লাভ করে নাই, বাংলাদেশ ছিল না ওই সময়। তাহলে 1 নম্বর অপশন কিন্তু আমরা দেখেই বাদ দিচ্ছি, তাহলে 1 নম্বর কিন্তু অপশন কিন্তু হবে না। এই 3টার মধ্যে যেমন একটা হতে পারে, এই 3টার মধ্যে যে কোনো একটা হতে পারে। আপনাদের আনসারগুলো একটু দেখি আমরা। উনিশশো 1995, 1900 কেউ বলছেন, সি বলছেন অনেকেই। দেখেন 1948 সালে একটা সংস্থা গঠিত হয় যার নাম ছিল গ্যাট, হচ্ছে গ্যাট, GATT, জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড। এই গ্যাট প্রতিষ্ঠিত হয় 1948 সালে। এই গ্যাট সদর দপ্তর ছিল হচ্ছে জেনেভা সম্মেলনের নগরী বলা হয়ে থাকে। আমরা জানি ম্যাক্সিমাম সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তাহলে এই গ্যাট প্রতিষ্ঠা লাভ করে 1948 সালে। এই গ্যাটটা পরবর্তীতে WTO-তে রূপান্তরিত হয়। গ্যাটটা পরবর্তীতে WTO-তে রূপান্তরিত হয় 1995 সালে। 1995 সালে এসে এই গ্যাটটা WTO-তে রূপান্তরিত, WTO গ্যাট WTO হয় কত সালে? 1995 সালে। এভাবে মনে রাখবো আমরা, যে বছরই গ্যাট থেকে WTO হয়েছে বাংলাদেশ ঠিক ওই বছর সদস্যপদ লাভ করছে। যে বছরই গ্যাট থেকে WTO-তে রূপান্তরিত হয়েছে এই সংস্থাটা, গ্যাট থেকে WTO, ওই বছরই বাংলাদেশ গ্যাটের অর্থাৎ WTO সদস্যপদ লাভ করে। অর্থাৎ এটা নাম পরিবর্তন করে এটা নাম WTO রাখা হয়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সদর দপ্তর জেনেভা, আর বাংলাদেশ সদস্য লাভ করে 1995 সালে। হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যান্সার, অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছে, অনেকে ভুল অ্যান্সার দিচ্ছে। যারা ভুল অ্যান্সার দিচ্ছেন সঠিকটা জেনে রাখেন, ভুল করা যাবে না, পরীক্ষার হলে ভুল করা যাবে না। বলেছে মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? এই মোসাদকে বলা হয় বিশ্বের সবথেকে শক্তিশালী বা দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা।
এখন কোন দেশের হতে পারে? ইসরায়েল, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, 4টা দেশ এখানে মোড়ল টাইপের আর কি, মোড়ল টাইপের রাষ্ট্র। এখন কোন দেশে মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? আমি একটু দেখি আপনাদের এখানে অ্যান্সারগুলো দেখি, তারপরে আমি ডিটেলস আলোচনা করব। আমার লক্ষ্য বলছেন পাশের এ মোসাদ, ইসরায়েল। ওকে, দেখেন এই যে আমেরিকা আছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা হচ্ছে FBI, আমেরিকার গোয়েন্দা সংস্থা। আবার এই মোসাদ হচ্ছে বর্তমানে সব থেকে বেশি দুর্ধর্ষ এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা, যারা এই FBI-র মদদে চলে, আমেরিকার মদদে, আমেরিকার কাছে সাহায্য নিয়ে, আমেরিকার কাছে সাহায্য নেয়, এবং মোসাদ খুবই শক্তিশালী। তাহলে এই শক্তি বর্তমানে আমরা কিন্তু জানি এক দেশে যুদ্ধ চলমান অবস্থায় আছে। কোন দেশে যুদ্ধ চলমান? 2টা দেশে যুদ্ধ চলমান আছে, তার ভিতরে একটা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন। আমরা জানি 2023 সালে যখন ফিলিস্তিনের গাজার যে হামাস বিদ্রোহীরা ইসরায়েলে হঠাৎ করে আক্রমণ করে, এই মোসাদ এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এই গোয়েন্দা বার্তা তাদের কাছে আগে থেকে ছিল না, তারা এই গোয়েন্দা বার্তা আগের থেকে পায় নাই। এত শক্তিশালী সংস্থা তাহলে এই হামাস কতটা আরো বেশি শক্তিশালী ভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু ইসরায়েলে আক্রমণ করে। এই মোসাদ বর্তমানে হচ্ছে মোসাদ আমান, এগুলো হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। আমেরিকাতে কি আছে? FBI হচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় প্রতি বছর কয় তারিখে? বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর কয় তারিখে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর পালিত হয় কয় তারিখে? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই সংস্থার মাধ্যমে কত তারিখে প্রতি বছর এই বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? আপনাদের অ্যান্সারগুলো দেখি আমি। এটা সবারই পারার কথা, কারণ এটা নার্সিং রিলেটেড খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা পরীক্ষায় আসে, যেহেতু চিকিৎসা রিলেটেড আপনাদের সাথে খুব ম্যাচ করে এই প্রশ্নটা বারবারই আসে। এই প্রশ্ন ভুল করা যাবে না। এই প্রশ্ন যারা ভুল করবেন, আমি মনে করি তাদের নার্সিংয়ের পরীক্ষা দেওয়া উচিত না। এই কোশ্চেন ভুল করা যাবে না। তারপরে কয়েকজন ভুল করছে, তারপরে 2-1 দেখে ভুল করতেছে। এই প্রশ্নে ভুল করা যাবে না, এর থেকে সহজ কোশ্চেন হয় না। তাহলে এখানে বিশ্ব প্রতি বছর আমরা জানি 8 মার্চ নারী দিবস, বিশ্ব নারী দিবস। 7 মার্চ কি দিবস? 7 মার্চ হচ্ছে 7 মার্চ যে ভাষণ শেখ মুজিবুর রহমান 7 মার্চে ভাষণ প্রদান করে, 7 মার্চ দিবস। এরপরে তাহলে বাকি থাকে কয়টা? 12 এপ্রিল, 7 এপ্রিল। এই দুটা যে কোনো একটা হবে, আমি সহজ করে দিলাম। এই দুইটা যে কোনো একটা অ্যান্সার হবে। ম্যাক্সিমাম সঠিক অ্যান্সার দিচ্ছি না এখান থেকে। তাহলে বিশ্ব নারী দিবস হচ্ছে 8 মার্চ, আর 7 মার্চ হচ্ছে রেসকোর্স ময়দানে যে 7 মার্চে ভাষণ প্রদান করে শেখ মুজিবুর রহমান, 7 মার্চ দিবস বলতে পারি আমরা। সাতই এপ্রিল ওকে, 7 এপ্রিল। ম্যাক্সিমাম অ্যান্সারই সঠিক, এখানে সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে। এটা কোশ্চেনটা দেখেন, ওই যে WTO, একটু আগে পড়ে আসলাম WTO,
আবার WHO, দেখেন এই দুটো সংস্থায় একই রকম, মাঝখানে তো টি আর এইচ এর পার্থক্য। এই দুইটা সংস্থায় প্রতিষ্ঠিতা লাভ করে 1948 সালে। 1948 সালে এই দুটো সংস্থায় প্রতিষ্ঠা লাভ করে। আর WHO 1948 সালে 7 এপ্রিল গঠিত হয় এবং দুইটি সংস্থারই সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে দুটি সংস্থারই সদর দপ্তর। তাহলে 7 মার্চ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, 7 এপ্রিল আর কি, 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কয় তারিখে? কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম UNEP এই সংস্থার সদর দপ্তর হচ্ছে নাইরোবি। নাইরোবি কেনিয়া। কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি, সেখানে আছে UNEP সদর দপ্তর। UNEP সদর দপ্তর হচ্ছে কেনিয়াতে, নাইরোবিতে আছে UNEP সদর দপ্তর। এই বিশ্ব পরিবেশ দিবস সামনে এটা আসতেছে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। যারা ক্লাসে আছেন সবাই এবছরে নিয়ত করবেন মিনিমাম 5টা করে গাছ লাগাবেন। পরিবেশের যে উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে যে পরিমাণ গরম আমাদের দেশে বা পুরো বিশ্বব্যাপী, মেরু অঞ্চলে যে বরফগুলো গলে যাওয়ার কারণে সমুদ্রের পানির স্রোত বৃদ্ধি হবে এবং সমুদ্রের উপকূল তলিয়ে যাবে, আমরা জানি, আমরা পড়ে আসছি, বিভিন্ন সময় পড়ছি। তাহলে এটার থেকে, গ্লোবাল ওয়ার্মিং থেকে বের হওয়ার জন্য আমাদের পৃথিবীর তাপমাত্রা কমাতে হবে এবং এই তাপমাত্রা কমাতে পারে একমাত্র গাছ, এবং আমাদের পরিবেশ দূষণ করা যাবে না। তাহলে এই বিশ্ব পরিবেশ দিবস কয় তারিখে? সবারই অ্যান্সার একটু দেখি আমরা। সবারই অ্যান্সার একটু দেখি, কি অ্যান্সার দিচ্ছেন সবাই। ওকে, সবারই অ্যান্সারে মোটামুটি সঠিক। এখানে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন বলছেন। এটার অ্যান্সার হচ্ছে 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। বলা হচ্ছে মানবাধিকার দিবস পালিত হয় কত সালে? বিশ্ব মানবাধিকার দিবস, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কয় তারিখে? 1 মে। আগামীকাল হচ্ছে 1 মে। এটাকে বলা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস বলা হয়ে থাকে। আন্তর্জাতিক, আগামীকালই কিন্তু এই মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এখানে 1 আগস্ট দেওয়া হচ্ছে, 26শে জুন। এর ভিতরে কোন তারিখকে বলা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস? হ্যাঁ, সবারই অ্যান্সারই মোটামুটি সঠিক এখানে দেখতে পাচ্ছি, সবারই অ্যান্সারই সঠিক হচ্ছে। তাহলে এখানে বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। সবারই অ্যান্সারই সঠিক, এটা আমি খুব বেশি আলোচনা করতেছি। হ্যাঁ, ওরা পরে কোশ্চেনে চলে যায়। বলা আছে এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না বা শিক্ষা নেয় না, একটা উক্তি। যে এটাও ইতিহাসের শিক্ষা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। প্রথম অপশনটা আছে উইনস্টন চার্চিল, 2 নম্বরে আছে নেপোলিয়ন বোনাপার্ট, 3 নম্বর আছে বিসমার্ক এবং 4 নম্বরে আছে কার্ল মার্কস। 4 জন ব্যক্তির নাম এখানে উল্লেখ করা আছে। উইনস্টন চার্চিল, যিনি
একজন প্রধানমন্ত্রী, যিনি ইউকে, ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড যেটা বা ব্রিটেন, 1900 যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছিল, ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলমানকালীন সময় তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। উইনস্টন চার্চিল ছিলেন তৎকালীন সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। এবং এই প্রধানমন্ত্রী থাকা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান ছিল, তিনি জাতিসংঘ প্রতিষ্ঠায় একটা অগ্রণী ভূমিকা পালন করে রুজভেল্টের সাথে, স্টানলির সাথে। স্টানলি ছিল রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট। এবং তাহলে উইনস্টন চার্চিল ছিল ইউকে, ইউনাইটেড নেশন। এখান থেকে একটা কোয়েশ্চেন হয়, কোন ব্যক্তি রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করছে? এই ব্যক্তি একজন রাজনীতিবিদ। উইনস্টন চার্চিল একজন, যেহেতু প্রধানমন্ত্রী অবশ্যই রাজনীতিবিদ, তিনি হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, কিন্তু এই ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করছে। অর্থাৎ তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন চলমান ছিল পরবর্তী সময় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে একটা গ্রন্থ রচনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে একটা গ্রন্থ রচনা করেন, ওই গ্রন্থের নাম ছিল দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই গ্রন্থ রচনা করার কারণ, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা ওয়ার্ল্ড ওয়ার টু, অনেক সময় থাকতে পারে ওয়ার্ল্ড ওয়ার টু, এই গ্রন্থ রচনা করার কারণে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে কোন ব্যক্তি রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? তিনি হচ্ছে উইনস্টন চার্চিল। নেপোলিয়ন বোনাপার্ট, এটা সম্পর্কে আমাদের মনে হয় না খুব বেশি বলার দরকার আছে, আপনারা ম্যাক্সিমামে জানেন নেপোলিয়ন সম্পর্কে। একজন যোদ্ধা, মহাবীর নেপোলিয়ন বোনাপার্ট। তিনি ছিল ফ্রান্সের সম্রাট এক সময়। ফ্রান্স বলতে পুরো ইউরোপ বেশিরভাগ জায়গাতে দখল করে নিয়েছিল। দখল করে নেওয়ার পরে যখন ফ্রান্সের ডিউক অফ ওয়েলিংটনের সাথে যুদ্ধ সংগঠিত হয়, এই যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয়। তাকে নেপোলিয়ন বোনাপার্টকে প্রথম তাকে নির্বাসন দেওয়া হয় ভূমধ্যসাগরের একটা দ্বীপে। ভূমধ্যসাগরের দ্বীপে তাকে নির্বাসন দেওয়ার পরে পরবর্তীতে তিনি আবার ফিরে এসে আবার ইংল্যান্ড আক্রমণ করে। ডিউক অফ ওয়েলিংটন ছিল ইংল্যান্ডের সেনাপতি। পরবর্তী সময়ে তাকে, আমরা যখন ম্যাপ করেছিলাম তখন কিন্তু অনেক বলেছিলাম, যাদের আমি ক্লাস করাইছি ওদেরকে কিন্তু আমি দেখাই দিয়েছিলাম কোন জায়গাতে কোন জায়গাতে। এখানে ছিল ফ্রান্স, পাশাপাশি এখানে ছিল ভূমধ্যসাগর, এখানে দ্বীপ, কার্সিকা দ্বীপ, সেন্ট রোবেন দ্বীপ এখানে আছে। তাকে প্রথম নির্বাসন দেওয়া হয়, তাকে এই কার্সিকা দ্বীপে প্রথম নির্বাসন দেওয়া ভূমধ্যসাগরে। পরবর্তীতে সে এখান থেকে আবার কি করে, সে ফ্রান্সে ফিরে যায় এবং আবার ইংল্যান্ড আক্রমণ করে। পরবর্তীতে সে ওয়াটারলু যুদ্ধ, যেটার নাম ছিল ওয়াটারলু যুদ্ধ, এই যুদ্ধে পরাজিত হওয়ার পর তাকে অনেক দূরে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপ তাকে প্রথম নির্বাসন দেওয়া হয়েছিল হচ্ছে সেন্ট এলবা দ্বীপে। তাকে আমি এখানে দেখি, তাকে প্রথম নির্বাসন দেওয়া হয় সেন্ট এলবা দ্বীপ। পরবর্তীতে তাকে আবার নির্বাসন দেওয়া হয়, তাকে একটা দ্বীপে পাঠিয়ে দেয়, আটলান্টিক মহাসাগরে একটা দ্বীপ, সে দ্বীপটার নাম হচ্ছে হেলেনা দ্বীপ, সেন্ট হেলেনা দ্বীপ। এই দ্বীপে তাকে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ওইখানে তিনি মৃত্যুবরণ করে। তার অনেকগুলো উক্তি আছে যে আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব, এরকম অনেকগুলো কিন্তু তার উক্তি আছে। আবার বিসমার্ক, অটোমান বিসমার্ক, কার্ল মার্কস ছিল একজন সমাজতান্ত্রিক বিপ্লবী বা সমাজতান্ত্রিক নেতা। তিনি তাকে বলা হয় সমাজতন্ত্রের জনক। তিনি তার যে বিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটাল, তার একটা গ্রন্থ ছিল দাস ক্যাপিটাল এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দাস ক্যাপিটাল এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই গ্রন্থের মাধ্যমে তিনি তৎকালীন সময়ে সমাজতন্ত্রটাকে জনপ্রিয় করে তোলেন, মানুষের কাছে সমাজতন্ত্র জনপ্রিয় করে তোলেন। অটোমান বিসমার্ক জার্মানির নেতা ছিল, জার্মানির চ্যান্সেলর ছিল অটোমান বিসমার্ক। এবং এখানে কোন ব্যক্তি বলছে যে এটাও ইতিহাসের শিক্ষা, যে কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন? আপনাদের আনসারগুলো একটু দেখি আমি।
অনেকেই অনেক রকম অ্যান্সার দিচ্ছেন, আমি অ্যান্সারগুলো একটু দেখি। নয়ের 3 সেন্ট হেলেনা দ্বীপ 1815 সালে। 1815, হ্যাঁ 1815 সালে। 1815 সালে তাকে সেন্ট হেলেনা দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়েছিল 1815 সালে। ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয় 1815 সালে। সেন্ট হেলেনা দ্বীপে তাকে পাঠিয়ে দেওয়া হয় নেপোলিয়নকে। 9-3 দিচ্ছেন, 9-3। ম্যাক্সিমামে 9 ভুল করছেন, ম্যাক্সিমামে ভুল করছেন। 9 নাম্বার সবাই ম্যাক্সিমামে ভুল করছেন। 9 নম্বরে উত্তর হচ্ছে, আমরা একটা উত্তরটা দেখি কি আসে। কার্ল মার্কস। কার্ল মার্কস বলছে যে আমাকে একটা, এটাও ইতিহাসের শিক্ষা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। কার্ল মার্কস হচ্ছে সমাজতান্ত্রিক নেতা, সমাজতান্ত্রিক জনক, এবং বিশ্বে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, বিশ্বে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে, বিশ্বে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠা দেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ বর্তমান যেটা রাশিয়া। এই রাশিয়া আগে রাশিয়া সহ আরও 14টা রাষ্ট্র মিলে গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন। ওই সোভিয়েত ইউনিয়নে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয় লেনিনের নেতৃত্বে, যেটা আমরা গত ক্লাসে রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব যেটাকে বলা হয়েছিল সমাজতান্ত্রিক বিপ্লব। ওই বিপ্লবের মধ্য দিয়ে রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়নে প্রথম সমাজতন্ত্র বিশ্বে প্রতিষ্ঠিত হয়। বিশ্বে এখন 3টা দেশে মোটামুটি সমাজতন্ত্র কিছুটা চলমান বলা যেতে পারে। বর্তমান 3টা দেশে সমাজতন্ত্র চলমান। আমরা কোন কোন দেশ লিখে রাখি। সমাজতন্ত্র বর্তমানে আছে হচ্ছে, এইভাবে লিখতে রাখেন, তুমি সমাজের কি বা চিনো, তুমি সমাজের কি বা চিনো, উত্তর করো। এই 3টা দেশে উত্তর করো। এখানে 3টা দেশ কি কি? একটা হচ্ছে কিউবা, কিউবার রাজধানী হচ্ছে হাবানা। এর রাজধানীর নাম হচ্ছে হাবানা। কিউবা, চীন এবং উত্তর কোরিয়া, এই 3টা দেশে মোটামুটি সমাজতন্ত্র এখনো বিদ্যমান বলা আছে আর কি, বলা যায়। সমাজতন্ত্র কি? সমাজতন্ত্র হচ্ছে যে দেশে বা যে অর্থনৈতিক ব্যবস্থায় সবকিছুর মালিক থাকবে সরকার, সেখানে জনগণের কিছুই থাকবে না বলা যায়। জনগণ তার কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে, সবকিছু মেনটেন করবে সরকার। তাহলে এই জায়গাতে বলা হয় চীনে কিছুটা, চীনে আবার বলা হয় এক দেশ দুই নীতি। এখানে আবার এই যে উত্তর কোরিয়া, কিউবা, এই দেশগুলোতে সমাজতন্ত্র বিদ্যমান। এখানে গণতন্ত্র নাই। আমরা উত্তর কোরিয়ার দিকে তাকালে দেখতে পাই কিম জং উন, সে যা বলে সবাইকে তাই করতে হয়। এখানে কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক, সমাজতন্ত্রের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। বলা হচ্ছে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার ইজ চেইন। এই প্রশ্নটা এবছর ডিইউতে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক 6 ইউনিট পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসছিল যে ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, বাট ইজ এভরিহোয়ার ইজ চেইন, সে সর্বদা শৃঙ্খলাবদ্ধ। মানুষ স্বাধীন হয়ে বা ফ্রি হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বদা শৃঙ্খলাবদ্ধ। এই উক্তিটা কার? এখানে ভলতেয়ার এবং রুশো, তারা ছিল ফরাসি বিপ্লবের জনক বা ফরাসি বিপ্লবের নেতা বলতে পারি আমরা। ফরাসি বিপ্লব সংগঠিত হয় যখন বাস্তিল দুর্গের পতন ঘটে। বাস্তিল, আপনারা বলতে পারেন কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? এটা আপনারা কমেন্ট করে বলেন যে কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। আমি বলে দিই, বাস্তিল দুর্গ একটা কারাগার ছিল, বাস্তিল দুর্গ। প্রশ্ন আসতে পারে বাস্তিল দুর্গ কি? বাস্তিল দুর্গ, তারপরে সে আবু গারিব, গুয়ান্তানামো বে, এগুলো তো সবই কারাগার। গুয়ান্তানামো বে, বাস্তিল দুর্গ, আবু গারিব, এগুলো বিভিন্ন কারাগার, বিভিন্ন সময় পরীক্ষা আসতে পারে, এগুলো সব হচ্ছে কারাগার। এই বাস্তিল দুর্গ পতন হয়, তার মধ্য দিয়ে তার পরবর্তীতে ফরাসি বিপ্লব সংগঠিত। ফরাসি বিপ্লব যখন হয়, এটার মাধ্যম দিয়ে শুরু হয় আর কি। এবং এই ফরাসি বিপ্লবের একটা নীতি ছিল, বা আমরা বলতে পারি একটা বক্তব্য ছিল, স্লোগান ছিল। স্লোগানটা ছিল হচ্ছে স্বাধীনতা
সাম্য ভ্রাতৃত্ব। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব ফরাসি বিপ্লবের স্লোগান। প্রশ্ন আসতে পারে ফরাসি বিপ্লবের স্লোগান কী ছিল? স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। এবং ভলতেয়ার এবং জ্যাজাক রুশো এবং ভলতেয়ার ছিল ওই বিপ্লবের মেন প্রবক্তা, বা তারাই এই আন্দোলনটাকে বেশি সাপোর্ট করে, বা তারাই নেতৃত্ব প্রদান করে থাকে এখানে। আর কার মার্ক্স তো একটু আগে আমরা পড়ে আসলাম। তাহলে এইখানে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ চেইন, এই উক্তিটা কে বলছে? হ্যাঁ, অনেকখান রূপকথা বলছে, নুসরাত লিমা বলছে 1789 সালে। ওকে, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব রীতা বলছেন। ওকে ফাইন। তাহলে এই যে ম্যান ইজ বর্ন ফ্রি, এটা কে বলছে? এই প্রশ্নটা, এটার উত্তর দিচ্ছেন আপনারা। এই কথাটা কে বলছে? ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ চেইন, এই কথাটা কে বলছে? সবার অ্যান্সার একটু দেখি আমি এখানে। হ্যাঁ, অনেকেই বলছেন রুশো। ওকে, তাহলে আমরা উত্তরটা দেখে আসি। জ্যাজাক রুশো তিনিই বলছিল এটা যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ চেইন। আপনাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আরবের নাইটিঙ্গেল বলা হয় কাকে? আমরা জানি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যেটি হচ্ছে আধুনিক নার্সিং ব্যবস্থার প্রবর্তক, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এখন ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে তিনি নার্সিং ব্যবস্থার প্রবর্তক। একটাকে বলা হয় ভারতের নাইটিঙ্গেল বা ইন্ডিয়ান নাইটিঙ্গেল বলা হয়, ভারতের নাইটিঙ্গেল। ভারতের নাইটিঙ্গেল হচ্ছে সরোজিনী নাইডু। আর ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে কে বলা হয়? আধুনিক নার্সিং ব্যবস্থার প্রবর্তক। আর এখানে বলা হচ্ছে আরবের নাইটিঙ্গেল বলা হয় কাকে? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারতের নাইটিঙ্গেল বলা হচ্ছে সরোজিনী নাইডুকে। 11 অ্যান্সার দিচ্ছেন, 11 বি দিচ্ছেন উম্মে কুলসুম। ওকে, আপনারা দেখি সবাই পারেন, ম্যাক্সিমামই হচ্ছে। তাহলে এখানে 11 নম্বরের উত্তর কি? 11 নম্বর হচ্ছে, আমরা উত্তর দিয়ে দ্রুত, যেহেতু আপনারা ম্যাক্সিমামই কমন করে ফেলেছেন। 11 নম্বর উত্তর হচ্ছে উম্মে কুলসুম। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? অর্থাৎ কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নাম কি ছিল? শ্রীমাভো বন্দের নায়েক। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ছিল শ্রীমাভো বন্দের নায়েক। এবং বিশ্বের প্রথম প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতির নাম ছিল, বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতির নাম ছিল ইসাবেলা পেরন ছিল হচ্ছে বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতি। তিনি ছিল হচ্ছে আর্জেন্টিনাতে প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত। বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয় আর্জেন্টিনা। কিন্তু যেমন বলছে এখানে কি প্রধানমন্ত্রী, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কোন দেশে? নাম রেখে দিলাম শ্রীমাভো বন্দের নায়েক।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হবে খালেদা জিয়া। আপনারা আবার সব কিছু ঠিক আছে দিয়েছেন, একটা প্রশ্ন আসবে না আপনাদের, এটা এখনকার সময়ের টপিক না, তাহলে এটা পরীক্ষায় আসবে না। তাহলে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল শ্রীমাভো বন্দের নায়েক এবং রাষ্ট্রপতির নাম ছিল ইসাবেলা পেরেন আর্জেন্টিনা। আমাদের প্রশ্ন কি? আমাদের কোশ্চেন হচ্ছে কোন দেশের তিনি নির্বাচিত হন? এই প্রধানমন্ত্রী কোন দেশ থেকে নির্বাচিত হয়? ওকে, সবারই অ্যান্সারই সঠিক। এটা খুব কমন একটা কোশ্চেন। শ্রীমাভো, সহজে মনে রাখবেন, শ্রীমাভো নামটা মনে থাকলে দেশ মনে থাকবে। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, শ্রীমাভো শ্রীলঙ্কাতে মনে থাকলেই হবে। বলছে বিশ্বকাপ ফুটবল কখন শুরু হয়? বিশ্বকাপ ফুটবল জমজমাট একটা লড়াই হয়ে থাকে। অন্যান্য বছর 32টা করে দল অংশগ্রহণ করতো, এতদিন ধরে 32টা দল অংশগ্রহণ করতো। 2026 সালে যে নেক্সট বিশ্বকাপ হবে 2026 সালে তিনটা দেশের আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, এই 3 দেশ মিলে যে বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়। প্রশ্ন আসে 26 সালে বিশ্বকাপ কোন কোন দেশে হবে, বা কয়টি দেশে হবে, বা কোন কোন দেশে হবে? এই প্রশ্ন কিন্তু বারবার আসতেছে। এখন প্রশ্ন আপনাদের আসতে পারে যে 26 সালে বিশ্বকাপ কয়টি দেশে হবে? 3টি দেশে 26 সালে বিশ্বকাপ হবে, 3টি দেশে। আর এতদিন অংশগ্রহণ করতো, মূল পর্বে অংশগ্রহণ করতো 32টা দল, কিন্তু এখন থেকে 26 সাল থেকে অংশগ্রহণ করবে 48টা দল। 26 সাল থেকে অংশগ্রহণ করবে 48টা দল, মূল পর্বে খেলবে 48টা দল, এবং 3টা দেশ মিলে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 26 সালে। আর 2 বছর পরেই, 4 বছর পর পর। প্রশ্ন আসতে পারে কত বছর পর পর বিশ্বকাপ হয়? 4 বছর পর পর বিশ্বকাপ হয়ে থাকে। বিশ্বের প্রথম যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। উরুগুয়ে ছিল প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বের, এবং এই উরুগুয়ে দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় প্রথম দিকেই। পরবর্তীতে তারা আর এই বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করতে পারে নাই এখন পর্যন্ত। এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, ফুটবল বিশ্বকাপে কোন দেশ প্রতিবার অংশগ্রহণ করছে? এখন পর্যন্ত যতগুলো আসর হয়েছে, প্রত্যেকটা আসরে অংশগ্রহণ করছে এমন মাত্র দেশ আছে একটা, বিশ্বের একটা মাত্র দেশ, যে দেশটা প্রত্যেকটা বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপে খেলছে। 30 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত 4 বছর পর বিশ্বকাপ হয়েছে। এর ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 2 বছর অফ ছিল। পরবর্তী সময়ে যতগুলো বিশ্বকাপ হয়েছে এবং আগের থেকে যতটা আসর সংগঠিত হয়েছে, এই আসরগুলো প্রত্যেকটা আসরে অংশগ্রহণ করছে হচ্ছে ব্রাজিল। প্রশ্ন আসতে পারে কোন দেশ সবগুলো আসরে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করছে? কোন দেশ প্রত্যেকটা আসরে খেলার যোগ্যতা অর্জন করছে? ব্রাজিল। এবং আমরা জানি ব্রাজিল হচ্ছে 5 বার বিশ্বকাপ জয়ী। এটা প্রশ্ন আসতে পারে, 5 বার বিশ্বকাপ, যেটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের কোশ্চেন কি ছিল? বিশ্বকাপ ফুটবল খেলা কখন শুরু হয়? বিশ্বকাপ ফুটবল খেলা, আপনাদের অ্যান্সারগুলো আমি দেখি, তারপরে অ্যান্সার বলি। হ্যাঁ, ম্যাক্সিমাম এই অ্যান্সার এখানে সঠিক দিচ্ছেন। 13 নম্বর মানে হচ্ছে বি। 13 নম্বর উত্তর কি হবে? 13 নম্বর উত্তর হচ্ছে বি। বলা হচ্ছে মাদার অফ বম্বস তৈরি কোন দেশের তৈরি? যারা আমাদের সাজেশন বইটা পড়ছেন তারা এটা পারার কথা। সাজেশন বইতে কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে, বা অন্যান্য বইতেও পাবেন এই প্রশ্নগুলো। ম্যাক্সিমাম প্রশ্নটা কমন সব বইতেই পাবেন। তাহলে এই যে মাদার অফ বম্বস, আরেকটা আছে ফাদার অফ বম্বস। মাদার অফ বম্বস আর ফাদার অফ বম্বস, দুইটা বোমা আছে, পারমাণবিক বোমা। এই দুইটা বোমা দুইটা শক্তিশালী দেশ তৈরি করছে। আমরা জানি এখানে জাপান, ইরান, তারপর যুক্তরাষ্ট্র, এই দেশ 4টা দেশে কিন্তু শক্তিশালী। তারপরেও এই জাপানকে কিন্তু বর্তমানে আর যুদ্ধে জড়িত হচ্ছে না, কারণ আমরা গত ক্লাসে পড়ছিলাম জাপানে যখন 1945 সালে যখন পারমাণবিক বোমা নিক্ষেপ করা, জাপানের যে হিরোশিমা নাগাসাকির জায়গাগুলো এখনও কিন্তু এখানে মানুষের অনেক রোগ নিয়ে জন্মগ্রহণ করে থাকে। তার পারমাণবিক বোমা যে ভয়াবহ, তার পরবর্তী সময় থেকে
তারা জাপান তাদের সংবিধান থেকে যুদ্ধ নামক কথাটা তুলেই দিছে। এই জন্য জাপানের সংবিধানকে বলা হয় শান্তির সংবিধান। প্রশ্ন আসতে পারে, কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? জাপানের সংবিধানকে বলা হয় শান্তির সংবিধান। তাহলে মাদার অফ বম্বস আর ফাদার অফ বম্বস, এই ফাদার এবং মাদার এটা কোন দেশের তৈরি? তাহলে আমরা একটু মনে রাখবেন, ম্যাক্সিমাম সময়ে ঝামেলা হয় কোন দুই দেশের? রাশিয়া যেদিকে যায়, রাশিয়া এই দিক গেলে আমেরিকা এই দিকে যাবে, দুইটা দুই দিকে, কেউ একদিকে কখনো যাবে না। তাহলে এই দুইটা বোমা দুই দেশে তৈরি করছে, ফাদার অফ বোমা এবং মাদার অফ বম্বস। ফাদার অফ বম্বস, মাদার অফ বম্বস, দুইটা দেশ তৈরি করে রাখছে। যে কোনো সময় যে কোনো দেশ মেরে দিব, মেরে দেওয়ার পরে পুরো বিশ্ব আর কি মনে করেন যে একদম সার্কার হয়ে যাবে। যাই হোক, তাহলে মাদার অফ বম্বস এবং ফাদার অফ বম্বস কোন দুই দেশের তৈরি? মাদার অফ বম্বস তৈরি করেছে যুক্তরাষ্ট্র, মাদার অফ বম্বস যুক্তরাষ্ট্র, আর ফাদার অফ বম্ব রাশিয়া। তাহলে মাদার যদি যুক্তরাষ্ট্র আগে তৈরি করছিল হচ্ছে রাশিয়া, তার পরবর্তীতে তার যুক্তরাষ্ট্র মাদার অফ বম্বস তৈরি করছে আর কি। দুইটা বোমায় শক্তিশালী খুবই। ওকে ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট? জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট? ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। IMF খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। IMF 1944 সালে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়, সেটাকে বলা হয় ব্রেটন উডস সম্মেলন। ব্রেটন উডস সম্মেলনে দুইটা সংস্থা গঠিত হয়। ব্রেটন উডস সম্মেলনে দুটো সংস্থা গঠিত, একটা হচ্ছে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, আমরা সংক্ষেপে লিখি ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের আলাদা আলাদা আবার শাখা আছে, IBRD, IDA, এরকম কিন্তু কয়েকটা সংস্থা আছে। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই দুটো সংস্থায় গঠিত হয় এই ব্রেটন উডস সম্মেলনের মধ্য দিয়ে। প্রশ্ন আসবে, যেহেতু এই ওয়ার্ল্ড ব্যাংকের কয়েকটা শাখার কথা বললাম, IBRD, IDA, আবার IMF, প্রশ্ন করবে এখানে কোনটি ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংগঠন নাই? এই IMF এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের কোনো, দুটি একই সময় তৈরি হইলেও IMF এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের কোনো কানেকশন নাই। প্রকৃতপক্ষে কোনো মানে আমরা কানেকশন বলতে যে এই ওয়ার্ল্ড ব্যাংকের মানে শাখা না, IMF হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কোনো শাখা না, এটা আলাদা একটা সংগঠন। IMF সম্পূর্ণ আলাদা একটা সংগঠন। এই ওয়ার্ল্ড ব্যাংকে আছে IDA। প্রশ্ন আসতে পারে কোন সংস্থা স্বল্প সুদে ঋণ দান করে থাকে, যেটাকে বলা হয় সফট লোন উইডো। সফট লোন উইডোস, এই বিশ্ব ওয়ার্ল্ড ব্যাংকের একটা সংস্থা হচ্ছে IDA, শাখা একটা IDA। এই IDA হচ্ছে স্বল্প সুদের, সফট লোন যেটাকে বলা হচ্ছে স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে। আবার ইউনেস্কো, এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, আমরা যদি জানি ইউনেস্কো হচ্ছে 7 মার্চে ভারতকে বিশ্ব আমাদের দেশে স্বীকৃতি প্রদান করছে। সুন্দরবনকে ইউনেস্কো স্বীকৃতি প্রদান করছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে। আবার IMF তো বিশ্ব বিভিন্ন দেশকে ঋণ প্রদান করে থাকে। IMF হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশকে ঋণ প্রদান করে থাকে। এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সদর দপ্তর হচ্ছে রোম, ইতালির রোম শহরে এই FAO এর সদর দপ্তর। আর এই IMF ওয়ার্ল্ড ব্যাংক WB এবং IMF দুইটা হচ্ছে ওয়াশিংটনে, আমেরিকার রাজধানী যে ওয়াশিংটন DC, ওই ওয়াশিংটনে হচ্ছে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, সবারই অ্যান্সারই সঠিক। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করব, অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে।
আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী ক্লাস হচ্ছে যে লাস্ট ক্লাস, অথবা আগামীকাল ক্লাস নেবো আমি। আগামীকাল রাত 8টার সময় ক্লাস হবে, এবং আগামীকাল ক্লাসে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর যারা সাম্প্রতিকের স্লাইড নিতে চান, আগামীকাল ক্লাসের পরে সবাই ফেসবুকে তাদের আমাদের ফেসবুক পেজে নক করলে আপনাদেরকে সবাইকে সাম্প্রতিকের একটা পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে। আশা করি ওই পিডিএফটা পড়লে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, এবং এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল ক্লাসে। যত কোশ্চেন আছে, আপনাদের যদি কোনো কোশ্চেন সমস্যা থাকে কোশ্চেনগুলো লিখে রাখবেন, আমরা আগামীকাল কোশ্চেনগুলো একটু সময় নিয়ে সলভ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।